বিষয় মিওসিস কোষ বিভাজন। আগের দিন তোমরা মাইটোসিস কোষ বিভাজন বুঝেছো, আজকে আমি তোমাদের মিওসিস কোষ বিভাজন বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, এই মিওসিস বোঝানোর আগে মাইটোসিসের দু একটা কথা বলে নেওয়া খুবই প্রয়োজন, সেজন্য আমি আবার মাইটোসিসের একটা কথা বলছি। আচ্ছা, মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস কোষ বিভাজন আমাদের দেহ কোষে হয়। অর্থাৎ যদি আমরা দেখি আমাদের হাত, পা, মাথা, চুল সব জায়গায় যে বিভাজনগুলো হচ্ছে, কোষগুলো যে বিভাজন হচ্ছে, অর্থাৎ সাপোজ মনে করো তুমি ছোটোবেলায় ছোটো ছিলে, এখন আস্তে আস্তে বড় হয়েছে, তার মানে তোমার দেহের কোষের বিভাজন হয়েছে। আর এই দেহ কোষের বিভাজন, তার মধ্যে তোমার যকৃত হতে পারে, ফুসফুসও হতে পারে, কিডনিও হতে পারে। এই দেহ কোষের বিভাজন যে পদ্ধতিতে হয় সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আর মাইটোসিস কোষ বিভাজনের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয় এবং সেই ক্ষেত্রে নিউক্লিয়াসের ক্রোমোজোমের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যদি দেখি যে মাইটোসিস যদি বলি আমরা, এটা মাইটোসিস যদি বলি তাহলে এটা একটা কোষ ধরলাম আমাদের, এর ক্রোমোজোম সংখ্যা 46, যেটাকে আমরা 2n বলি। 2n বলার কারণটা প্রথমে বলে নিচ্ছি। 2n বলতে আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46 অথবা 23 জোড়া। এই জোড়া শব্দটা কেন, বিষয়টা এখানে 2n কথাটা এখান থেকে আসে। 23 জোড়া মানে আমাদের প্রত্যেকটা ক্রোমোজোম, অর্থাৎ আমাদের 1 নম্বর ক্রোমোজোম দুটো আছে, 2 নম্বর ক্রোমোজোম দুটো আছে, 3 নম্বর ক্রোমোজোম দুটো আছে, এই করতে করতে আমাদের যতগুলো ক্রোমোজোম আছে 23 টাইপসের যে ক্রোমোজোম, সেগুলো প্রত্যেকেই দুটো করে আছে। তাই আমরা কথাটা বলি 23 জোড়া। এই 23 জোড়া। এবার ঘটনাটা হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোম আমাদের দুটো কেন থাকে? দুটো থাকে তার কারণ একটা সেট, অর্থাৎ ধরলাম এই সাইডের সেটটা, এটা আসে আমাদের বাবার থেকে, আর আরেকটা সেট অর্থাৎ এই সেটটা, এটা আমাদের মা থেকে। তাই আমাদের প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে থাকে। আর এর জন্য যেহেতু দুটো করে থাকে, তাই আমরা এখানে 2n লিখি। অর্থাৎ n হচ্ছে টাইপ, কতগুলো ক্রোমোজোম, কত টাইপের ক্রোমোজোম আছে আমাদের এখানে, কত টাইপ আছে? 23 টাইপের, কিন্তু প্রত্যেকে কটা করে আছে? দুটো। এর জন্য আমরা লিখি 2n। ঠিক আছে। এইবার ঘটনাটা হচ্ছে যদি আমরা মাইটোসিসে দেখি, তাহলে মাইটোসিসের একটা কোষ যখন বিভাজিত হয়, এই বিভাজন থেকে দুটো কোষ তৈরি হয়, এদের ক্রোমোজোম সংখ্যাটাও ইকুয়ালি থাকে, 46, তখন এই কোষটা থাকে না। ঠিক আছে। অর্থাৎ একটা কোষের বিভাজন দুটো কোষ একই নিউক্লিয়াস সমন্বিত, এটা আমাদের দেহ কোষে থাকে। আচ্ছা, অর্থাৎ এটা যদি 2n হয় তাহলে এটাও 2n। এটা আমাদের আজকের টপিক মাইটোসিস না, আমাদের আজকের টপিক মিওসিস। মিওসিস কোষ বিভাজনটা কি এবং কেন এবং সেটা কোথায় হয়? প্রথম কথা হচ্ছে মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হয় আমাদের জনন কোষে। জনন কোষে মিওসিস সম্পন্ন হয়। উন্নত মানে যারা, যে সমস্ত উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণী যাদের যৌন জননের মাধ্যমে জনন সম্পন্ন হয়, সেই সব প্রাণীদের ক্ষেত্রেই মিওসিস কোষ বিভাজন হয়, তার শুক্রাণু, ডিম্বাণু, রেণু এইসব উৎপাদনের ক্ষেত্রে। তাহলে মিওসিস কোষ বিভাজনের বিষয়বস্তুটা একটু বলি। কি ব্যাপার মিওসিস কোষ বিভাজন কি হয়? যদি একটা কোষ থাকে, সাপোজ আমি ধরলাম এটা শুক্রাশয়, এটা ধরলাম এটা হচ্ছে একটা শুক্রাশয় ছেলে থেকে, টেস্টিস যেটাকে আমরা বলি পুরুষের, এটা হচ্ছে মেইন মানে সেক্সুয়াল অর্গান যেটাকে আমরা বলছি, মানে শুক্রাশয়, টেস্টিস যেটাকে আমরা বলি, আবার মনে করে ডিম্বাশয়। এটা শুক্রাশয়, এটা এবার শুক্রাশয় কি? শুক্রাশয় কিন্তু আমার দেহের অন্তর্গত একটা কোষ, মানে শুক্রাশয় আমার দেহের একটা অঙ্গ। এই শুক্রাশয়ের কোষগুলো, তারপরে যেগুলো আছে সাপোজ এই কোষ, এই কোষ, এই কোষ, এগুলো কিন্তু আমার দেহ কোষ। কিন্তু এই দেহ কোষ আবার ডিম্বাশয়ের মধ্যে এরকম দেহ কোষ আছে যাদের ক্রোমোজোম সংখ্যা 2। কিন্তু এই শুক্রাশয় বা ডিম্বাশয়ের কোষগুলো থেকে যে কোষ অর্থাৎ শুক্রাণু উৎপন্ন হয়, ধরলাম এটা আমি শুক্রাণু, তাহলে এর ক্রোমোজোম নাম্বার n, A2n, মানে এর নাম্বার ছিল 46 আর এর নাম্বার হয়ে যায় 23। সিমিলার ভাবে ডিম্বাশয়ের এর ক্রোমোজোম নাম্বার থাকে 46, কিন্তু এখান থেকে যে ডিম্বাণু তৈরি হয় সেই ডিম্বাণু ক্রোমোজোম সংখ্যা হবে গিয়ে 23।
আচ্ছা, এখানে যেটা বিষয়টা, যদি 23 না হয়ে 46ই হতো, যদি মাইটোসিসের মতোই হতো, ধরলাম আমি এখানে একটা শুক্রাশয়ের একটা কোষ 46, তার থেকে যে শুক্রাণু তৈরি হয়েছে তার ক্রোমোজোম সংখ্যা যদি সেমই হতো, অর্থাৎ 46ই হতো, অর্থাৎ ডিম্বাণুর ক্ষেত্রে একই যদি হতো, সেম, তাহলে কি হতো? 46 হতো। তাহলে এরা দুজন যখন একসঙ্গে বাইন্ড করতো, তখন যেই কোষটা তৈরি হতো তার ক্রোমোজোম নাম্বার হয়ে যেত 93। তাহলে সে কি আর মানুষ থাকতো না, অন্য কোনো বিষয় হয়ে যেত। তারপরের ক্ষেত্রে আরো অন্য কিছু। তাই প্রকৃতি কি করছে, তাই প্রকৃতি করছে যখন শুক্রাণু বা ডিম্বাণু অর্থাৎ জনন কোষ তৈরি হবে, তখন সেই বিভাজনটাকে এই পদ্ধতিতে করেনি, মাইটোসিস পদ্ধতিতে করেনি, মিওসিস করেছে। তাতে কি হয়, এর হাফ হয়ে যায় ক্রোমোজোম সংখ্যা। আর এরা দুজন যখন একসঙ্গে যুক্ত হয়, তখন তার ক্রোমোজোম সংখ্যা 46 হবে। অর্থাৎ এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এবার মিওসিস কোষ বিভাজনের বিষয়টা আমরা ডিটেলসে দেখি। মিওসিস কোষ বিভাজনে একটা কোষ আছে, এই কোষটা হচ্ছে হিউম্যান কোষ। অর্থাৎ ধরলাম এটা ক্রোমোজোম সংখ্যা 46, এটা অন্য কোনো প্রাণীও হতে পারে, আমি মানুষ দিয়ে বলছি। এই ক্রোমোজোমটার প্রথমে বিভাজন, মিওসিসের দুটো স্টেজ থাকে। এই ক্রোমোজোমটা প্রথমে, এই কোষটা প্রথমে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে। এই দুটো কোষের ক্রোমোজোম সংখ্যাই অর্ধেক হয়ে যায়, অর্থাৎ n n, অর্থাৎ এখানে 46 টুয়েন, তার মানে এখানে n মানে হচ্ছে 23, এও হচ্ছে 20। তাহলে এই যে বিভাজনটা যে হচ্ছে, এই বিভাজনটাকে আমরা বলি হচ্ছে মিওসিস 1। যেখানে কি হয়, ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষ থেকে অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। তাই এই এই বিভাজনটাকে মানে মিওসিস 1, এই বিভাজনটাকে আমরা বলে থাকি হচ্ছে হ্রাস বিভাজন। কেন হ্রাস বিভাজন বললাম আশা করি বুঝতে পারছো, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, অর্থাৎ হ্রাস পায়, তাই এটা হ্রাস বিভাজন। এবার এই কোষটা আবার বিভাজিত হয়ে কটা কোষ তৈরি করে, দুটো কোষ, যার ক্রোমোজোম সংখ্যা n n থাকে। আবার এই কোষটাও বিভাজিত হয়ে এও দুটো কোষ তৈরি করে, যার ক্রোমোজোম সংখ্যা n n থাকে। তাহলে এই দশাটাকে আমরা বলি হচ্ছে, এই বিভাজনটাকে আমরা বলি হচ্ছে মিওসিস 2। আর দেখো এই ক্ষেত্রে যদি তোমরা লক্ষ্য করো সেকেন্ড ডিভিশনে, তাহলে কি হচ্ছে, এখানে ক্রোমোজোম সংখ্যা ছিল n মানে 23, আবার এখানেও nই আছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার এইখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এইটা হচ্ছে 23, এটাতেও 23, এটাতেও 23, এটাতেও 23। অর্থাৎ মিওসিস 2 এ বিভাজনের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাই এই দশাটাকে আমরা বলি হচ্ছে সমবিভাজন। 2 নম্বর স্টেজটা সমবিভাজন। তার মানে আমরা যদি দেখি, তাহলে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে মিওসিস 2 বিভাজনটা অনেকটাই মাইটোসিস কোষ বিভাজনের মতো। তাই এই ফেজটা মানে এখান থেকে এতটুকু এই ফেজটাকে আমরা বলি হচ্ছে সময় বিভাজন, আর উপরেরটাকে আমরা বলি হ্রাস বিভাজন। প্রথমেই তো কথা বলছি মিওসিস কোথায় হয়, অর্থাৎ জনন কোষে গ্যামেট উৎপন্ন হওয়ার সময়, রেণু উৎপন্ন হওয়ার সময় এই মিওসিস কোষ বিভাজন হয়। আরও কতগুলো এই মিওসিস কোষ বিভাজন হওয়ার কতগুলো আরও গুরুত্বপূর্ণ দিক আছে, তাৎপর্য আছে, সেটা পরে বলছি। তোমরা এখানে একটা ছবি দেখাচ্ছি, ছবিটা বোঝার চেষ্টা করো। কি বলেছে, এখানে দেখা যাচ্ছে একটা কোষ, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কোষ, প্রথমে উপরে একদম, আচ্ছা তার একটু বড় করি, আচ্ছা থাকে এখান থেকে দেখা যাবে, এখানে একটা কোষ দেখা যাচ্ছে, যেই কোষটায় দুটো ক্রোমোজোম আছে, যারা সাইজ আর শেপে একই রকম কিন্তু কালারটা আলাদা। এই দুটো মানে আসলে এখানে এক জোড়া ক্রোমোজোম আছে। এখানে তুমি যদি দেখো রেড কালার যেটাকে দেখাচ্ছে, ধরে নাও সেটাকে হচ্ছে গিয়ে বাবার একটা ক্রোমোজোম, আবার ব্লুটাকে ধরে নাও মাদার একটা ক্রোমোজোম। আমি প্রথমেই বলছি আমাদের দেহে প্রত্যেকটা ক্রোমোজোম এক জোড়া করে থাকে, এবং এক জোড়া অর্থ দুটো থাকে, তার কারণ একটা আছে আমাদের বাবার থেকে, একটা আছে আমাদের মার থেকে। তাই এখানে দুটো আছে, একটা সেট আছে। এবার কি হলো, ইন্টারফেস যখন হয়, অর্থাৎ আমরা এটা মাইটোসিসের আগে কোষ চক্রে পড়েছি যে ইন্টারফেস হওয়ার সময় ক্রোমোজোমের নাম্বার পরিবর্তন হয়। সেই ক্রোমোজোমের মানে ডিএনএর পরিমাণ বৃদ্ধি পায়, মানে ক্রোমোজোম একই থাকে সংখ্যায়, কিন্তু ডিএনএর পরিমাণটা বৃদ্ধি পায়। সেই হিসাবে দেখো এখানে ডবল হয়ে গেছে, মানে
পিতৃ ক্রোমোজোমটাও ডবল হয়েছে, মাতৃ ক্রোমোজোমটাও ডবল হয়েছে, অর্থাৎ ডিএনএ ডবল হয়ে গেছে। এবার কি হচ্ছে, এবার এই কোষটা মিওসিস কোষ বিভাজনে যাচ্ছে, মানে হচ্ছে ক্যারিওকাইনেসিসে যাচ্ছে, মানে এতক্ষণ ওর ইন্টারফেজেও ডবল হয়েছে, এবারও ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে। এইবার এ বিভাজিত হয়ে কটা কোষ তৈরি করছে? দুটো। কিন্তু এখানে কিন্তু সবগুলো কোষ জোড়ায় জোড়ায়, মানে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আসেনি, একটাতে গেছে বাবারটা, আরেকটাতে গেছে মারটা। তাহলে এই জায়গাটা যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রথমে ছিল জোড়া, এক জোড়া, কিন্তু এখানে হয়ে গেল হাফ, একটাতে গেছে বাবারটা, একটাতে গেছে মারটা। তাহলে এখানে যদি 46টা থাকতো সাপোজ, 23টা ছিল বাবার, 23টা ছিল মার, কিন্তু এখানে শুধু বাবারটা চলে আসছে 23টা, আবার এখানে চলে আসছে মারটা শুধু 23টা, অর্থাৎ এখানে হাফ হয়ে গেছে। এটা হচ্ছে মিওসিস 1, যেটাকে আমরা কি বলছি, মিওসিস 1কে আমরা বলছি হচ্ছে হ্রাস বিভাজন। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এবার এই সেলটা ডিভিশনে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম ফর্মেশন করে ফেলছে, এই যে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম, এটাকে ক্রোমাটিড হিসাবে বুঝতে হয় অ্যাকচুয়ালি। যাই হোক, দুটো কোষ তৈরি করে ফেললো, এখান থেকেও বিভাজিত দুটো, কিন্তু এখানেও ক্রোমোজোম সংখ্যা ওই একটাই আছে, এখানেও এক, এখানেও এক, এখানেও এক, এখানেও এক, এখানেও এক ছিল, এখানেও এক ছিল, অর্থাৎ সমবিভাজন। এই মিওসিস 2টা হচ্ছে তার মানে আমার সমবিভাজন। মিওসিস 2 এর উৎপন্ন যে ক্রোমোজোমটা, আমাকে এটা বুঝতে হবে, মিওসিস 1 এর ফলে যেটা তৈরি হচ্ছে যেই ক্রোমোজোম, মানে যে কোষটা, তার ক্রোমোজোমগুলো দুটো সিস্টার ক্রোমাটিড নিয়ে তৈরি, এটা বুঝতে হবে। মানে এখানে যে দুটো দাগ দেখছি আমি, অর্থাৎ ডিএনএ যেই অংশটা, এটা হচ্ছে আসলে সিস্টার ক্রোমাটিড দুটো। একটা ক্রোমোজোমের ক্রোমাটিডকে আমরা সিস্টার ক্রোমাটিড বলি। সিমিলার এখানে দুটো সিস্টার ক্রোমাটিড দিয়ে একটা ক্রোমোজোম, এখানেও তাই। আর কিন্তু এখানে কিন্তু আমার যে স্পার্ম বা ওভাম, মানে শুক্রাণু বা ডিম্বাণু যে তৈরি হচ্ছে, তার মধ্যে কিন্তু সিস্টার ক্রোমাটিডের সংখ্যা হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানকার ক্রোমোজোমটা কিন্তু একটা মাত্র ক্রোমাটিড নিয়ে তৈরি। যাই হোক, তাহলে এই ছবিটা দেখে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা যে জায়গাটা একটা ভাইটাল ব্যাপার, সেই ভাইটাল ব্যাপার মিওসিস কোষ বিভাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হচ্ছে ক্রসিং ওভার। সেটা সম্পর্কে একটু বলতে হবে। ক্রসিং ওভার জিনিসটা কি? ক্রসিং ওভার বিষয়টা কি? ক্রসিং ওভার হচ্ছে সেই বিষয়টা যার জন্য আমরা কি হচ্ছে, আমাদের বাবা এবং মার ক্রোমোজোম আমাদের মধ্যে আসছে, আমরা তৈরি হয়েছি। আমি যে তৈরি হয়েছি সেই ক্ষেত্রে আমার বাবার 23টা ক্রোমোজোম এসেছে, আমার মার 23টা ক্রোমোজোম আসছে। তার মানে অর্থাৎ আমার জেনেটিক মেটেরিয়াল আমার বাবা এবং মা। তাই বলে কি আমি কি সেম টু সেম আমার বাবা মার মতো হয়েছি? একই রকম দেখতে, একই ক্যারেক্টার কি হয়েছে? হয়নি। তোমাদের ক্ষেত্রেও তাই, তোমরা কি সেম হয়েছো? হয়নি। তাহলে সেম কেন হলো না, আলাদা কেন হলো? নতুন নতুন বৈশিষ্ট্য আসলো কি করে? সেই বিষয়টার নামে হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারের একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বোঝাই। মনে করো একটা শীতকালীন দেশ থেকে তুমি 5টা কুকুরকে নিয়ে এসছো। এবার আমাদের এখানে প্রচন্ড গরম, তো এখানে কি সেই কুকুরগুলো বাঁচবে ভালো মতো? বাঁচলো না, ধরলাম 3টা কুকুরই মারা গেল, বাকি দুটো কুকুরকে আমি কি করলাম, ওই এসি টেসি দিয়ে একটা খুব ঠান্ডা পরিবেশে রাখলাম। এবার এই কুকুরটা যখন, এই দুটো কুকুর যখন বাচ্চা দেবে, তাহলে তাদের যে বাচ্চাগুলো হবে, তাদের সেই বাচ্চাগুলো কি আগের জেনারেশনের কুকুরের মতো অতটা অসুবিধা হবে এই পরিবেশে বাঁচতে? আশা করি সবাই তোমরা এই অ্যান্সারটা দেবে না, ওর অতটা অসুবিধা হবে। আচ্ছা, হলো। তারপরে এই ছোটো বাচ্চাগুলো বড় হয়ে আবার জন্ম করলো, তাদের আবার বাচ্চা হলো, তাদের কি অসুবিধা হবে না আগে ওর যে বাবা মা ছিল তার থেকে ওরা বেশি সুবিধা পাবে? আশা করি সবাই এই অ্যান্সারটাই দেবে না, বেশি সুবিধা পাবে। তো বিষয়টা হচ্ছে বেশি সুবিধা পেলেও কী করে? ওর বাবা মা তো ছিল ওখানকার, এর পাচ্ছে কি? অর্থাৎ ওর বাবা মা যখন শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হচ্ছিল, তখন প্রকৃতি ওখানে যা চেঞ্জ করে দিয়েছিল, তাই ও এই পরিবেশে অ্যাডজাস্ট করতে পারছে। এই যে প্রকৃতি যে চেঞ্জ করেছিল, ওই চেঞ্জের নামটাই হচ্ছে গিয়ে ক্রসিং ওভার। প্রসেসটার নাম ক্রসিং ওভার। ক্রসিং ওভার হলে যেটা হয় সেটাকে আমরা বলি রিকম্বিনেশন, ওটা পরে বলছি। ক্রসিং ওভারটা কি? মিওসিস কোষ বিভাজনের মিওসিস 1 প্যাকাইটিন সাবস্টেজে কি হয়, ধরলাম এটা একটা ক্রোমোজোম, ধরলাম এটা একটা ক্রোমোজোম, আচ্ছা আমাদের প্রত্যেকটা ক্রোমোজোম এক সেট করা থাকে। এবার মনে করলাম এটা হচ্ছে এই সেটেরই আরেকটা ক্রোমোজোম। এবার আমি দেখছি যে
এই ক্রোমোজোমটা, যে ক্রোমোজোমের এই দুটো যে অংশ, এটাকে বলে সিস্টার ক্রোমাটিড। সিস্টার। আবার এই দুটো হচ্ছে গিয়ে সিস্টার, কিন্তু এই ক্রোমোজোমের একটা অংশ এবং এই ক্রোমোজোমের একটা অংশ হচ্ছে নন সিস্টার। আচ্ছা, তাহলে আমরা যদি এই ছবিটা লক্ষ্য করি তাহলে দেখব যে এই জায়গাটায় এবং এই জায়গাটায় দুটো জায়গায় নন সিস্টার ক্রোমাটিডরা একজন আরেকজনকে ওভারল্যাপ করছে, উপরে গেছে। তাহলে এই জায়গাটা দেখতে কিরকম মনে হচ্ছে? এই জায়গাটাকে দেখতে মনে হচ্ছে ইংরেজি লেখা এক্স এর মতো। এই যে তাহলে এই যে এক্স এর মতো যে জায়গাটা একজন আরেকজনকে ওভারল্যাপ করে সেটাকে আমরা বলি কায়াজমা। কায়াজমা ফর্মেশন হচ্ছে। এই কায়াজমা ফর্মেশন হলে কি হয়? কি হয় আমি মনে করলাম প্রথমে এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোম, এই যে এটার কথা বলছি, এর দুটো ক্রোমাটিড ছিল, এবার এটার কথা বলছি। আচ্ছা, হলো। এবার মনে করে এখানে একটা জিন ছিল বি, আর এখানে মনে করে ছিল একটা টি। সিমিলারভাবে এখানে একটা জিন ছিল বি, আর এখানে ছিল টি। বি মানে হচ্ছে এখানে, বি মানে আমি ধরলাম ব্ল্যাক, কালো। টি মানে ধরলাম আমি লম্বা। আবার এখানে আছে স্মল বি, স্মল টি, স্মল বি, স্মল টি। অর্থাৎ স্মল বি মানে হচ্ছে সাদা, আর স্মল টি মানে বেটে। আচ্ছা, এরা যখন এই ক্রোমোজোম যখন ক্রসিং ওভার স্টেজে যাবে তখন কি হবে? আমরা এখানে দেখছি এই জায়গায় ওভারল্যাপ হয়েছে, এটা আর এটা হয়নি, তাই আমি এর একটাকে নিয়ে ক্রস করাচ্ছি। কি হলো তাহলে? এরকমই ছিল, যেমন বি টি, বি টি। এবার হলো এখানে ছিল বি, এখানে ছিল টি, এখানে স্মল বি, এখানে স্মল টি। আচ্ছা, এবার যখন এটা দুজন দুজনকে ক্রস করছে তখন কি হয়? এই জায়গাটাই হচ্ছে কি আমার কি, এই জায়গাটার নাম হচ্ছে আমার কায়াজমা। ঠিক আছে, এবার কায়াজমা ফর্মেশন হয়েছে। কায়াজমা ফর্মেশন হওয়ার সময় কি হয়? এই জায়গাটাকে একটা উৎসেচক এসে এই জায়গাটাকে কেটে দেয়, দু টুকরো করে দেয়। তাহলে যদি দুটো টুকরো করে দেয়, যেই দুটো টুকরো একদিকে যাবে, অর্থাৎ এ আর এরা আবার আরেকটা উৎসেচক এদেরকে জয়েন করবে। তাহলে নেক্সট জিনিসটা কিরকম হবে? বুঝতে পারলে? অর্থাৎ দেখো, এখানে ছিল আগে বি, এটাতে ছিল টি, এখন কি হচ্ছে? এখানে চলে আসলো বি, এখানে চলে আসলো স্মল টি, আবার এখানে চলে গেছে স্মল বি, এখানে চলে আসলো ক্যাপিটাল টি। তার মানে বাবার মূল বৈশিষ্ট্য কি ছিল? বাবা ছিল হয় লম্বা কালো, নয় সাদা মেটে। কিন্তু এখন এই কোষটা, এই দুটো ক্রোমোজোমে কি বৈশিষ্ট্য আসবে? এই ক্রোমোজোমটা বৈশিষ্ট্য হবে, যদি এই শুক্রাণুটা দিয়ে ফার্টিলাইজেশন হয় তাহলে এ আসলো লম্বা, সরি কালো কিন্তু বেটে। আর এ কি চলে আসলো? এ আসলো সাদা কিন্তু লম্বা, অর্থাৎ নতুন ক্যারেক্টার আসলো। এটাই হচ্ছে গিয়ে ক্রসিং ওভার। ক্রসিং ওভার বলতে আমরা এই অর্থটাই বুঝি যে দুটো নন সিস্টার ক্রোমাটিড যখন একজন আরেকজনের সঙ্গে ওভারল্যাপ করে কায়াজমা ফর্মেশন করে, তখন ওখানে জিনের মানে জিনটা ভেঙে যায়, কেটে যায়, তারপরে সেটা আবার জয়েন করে, এটাকে বলি ক্রসিং ওভার। আর এই ক্রসিং ওভার হওয়ার ফলে কি হয়? রিকম্বিনেশন, অর্থাৎ নতুন একটা সজ্জা, যেমন এটা একটা সজ্জা, এটাকেই আমরা বলি হচ্ছে ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন। এই রিকম্বিনেশনের সবচেয়ে বড়, মানে আমরা যদি ধরি ক্রসিং ওভারের অনেক গুরুত্ব আছে, তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্ব কি? পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ক্রসিং ওভার হয়। অর্থাৎ কোনো একটা জীব এই পরিবেশে আছে, তাহলে ওকে এই পরিবেশে মানানোর জন্য ও নেক্সট জেনারেশনকে হেল্প করবে কে? ক্রসিং ওভার। আর যদি যদি ক্রসিং ওভার না হয় তাহলে পরিবেশের সঙ্গে মানাতে পারবে না, একসঙ্গে পৃথিবীর থেকে অবলুপ্ত হয়ে যাবে। তার মানে আলটিমেটলি ক্রসিং ওভারের যা গুরুত্ব, মিওসিস কোষ বিভাজনেরও একই গুরুত্ব, কারণ ক্রসিং ওভারটা হয় মিওসিস কোষ বিভাজন। তাহলে আমরা যদি বলি মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব কি, তাহলে আমাকে বলতে হবে মিওসিস কোষ বিভাজন হলো এমন একটা কোষ বিভাজন যেখানে এক নম্বর কথা, জীবের নতুন বৈশিষ্ট্য আসতে পারে, বাবা মা মতো সে হবে, নতুন বৈশিষ্ট্য থাকবে এই কোষ বিভাজনের মধ্যে। দুই নম্বর বলতে পারি যে যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই এই অর্ধেক যখন যুক্ত হয় তখন আবার সেই সম্পূর্ণ ব্যাপারটা হয়, অর্থাৎ অর্থাৎ প্রজাতির যেটা ক্রোমোজোম সংখ্যা সেটা ধ্রুবক। তিন নম্বর কথা আমরা যেটা বলি
তিন নাম্বার পয়েন্ট মানে এই দুটো পয়েন্টকে আমরা মেনলি ফোকাস করে পড়বো যদি আমাদের সিগনিফিকেন্স অফ মিওসিস আসে এটাকে। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে মিওসিস সবসময় হয় কোথায়? জনন কোষে। মিওসিসটা অনেক স্ট্যান্ডার্ড ডিভিশন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা জনন কোষে সম্পূর্ণ। তা আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদের একটা এটা ভিডিও দেখাচ্ছি মিওসিস কোষ বিভাজনটাকে বোঝানোর জন্য। আচ্ছা, তোমরা একটা ভিডিও দিয়ে লক্ষ্য করো। আসলে আমার কম্পিউটারটা একটু হ্যাং হয়ে গেছে, এর জন্য একটু সময় লাগছে। যাই হোক, একটু ওয়েট করো। মাউসটা এবার তোমার ভিডিওটা লক্ষ্য করো। দেখো এটা হচ্ছে ইন্টারফেস হচ্ছে, হ্যাঁ, ইন্টারফেসে কি ক্রোমোজোম সংখ্যা মানে ডিএনএ এর পরিমাণ ডবল হয়। আচ্ছা, যাই হোক, এখানে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে বাবা আর মার ক্রোমোজোম, ঠিক আছে, এই ক্রোমোজোমটা কি হচ্ছে? ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ইন্টারফেস হচ্ছে। আচ্ছা, গেল। তারপরে ইন্টারফেস হয়ে যাওয়ার পর সে মিওসিস ওয়ানে ঢুকছে, অর্থাৎ ক্রোমোজোমগুলো ডেন্স হচ্ছে। এবার প্রোফেজ, এই প্রোফেজে কি হলো? নিউক্লিয়াসের উপরের লেয়ারটা ভেঙে গেল। আচ্ছা, মিওসিস ওয়ান শুরু প্রোফেজ দিকে। দেখো এখানে প্রত্যেকটা ক্রোমোজোম ডবল হয়ে গেছে এবং তারা একটা বাবার একটা মার ক্রোমোজোম পাশাপাশি জয়েন্ট হয়েছে। আর এই জায়গাটায় কি দেখা যাচ্ছে? এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে ক্রসিং ওভার, মানে কায়াজমা ফর্মেশন হয়েছে এবং ক্রসিং ওভার হয়েছে। প্রোফেজ শেষ। এবার কি আসবে? এবার আসবে মেটাফেজ, অর্থাৎ ক্রোমোজোমগুলো সব মাঝখানে আসবে, বিষুব অঞ্চলে চলে আসবে। আচ্ছা, আমাদের বেমতন্তু এখানে আসছে, বেমতন্তু এসে এদেরকে টানা হেঁচড়া করে মাঝখানে নিয়ে আসবে মেটাফেজ স্টেজে, যেহেতু মেটাফেজ স্টেজের বৈশিষ্ট্যই হচ্ছে মাঝখানে থাকা। তা দেখো সব মাঝখানে চলে এসছে। এবার কি হবে? অ্যানাফেজ, অর্থাৎ এটা টান দেবে, বেমতন্তুগুলো টান দেবে। এই যে টান দিল, দেখো এখানে ক্রসিং ওভার হয়ে গেছে, লাল নীল একসঙ্গে চলে এসছে, হয়ে দুটো আলাদা কোষ মানে টেলোফেজ দশায় গিয়ে দুটো আলাদা নিউক্লিয়াস ফর্মেশন হচ্ছে। তারপরে সাইটোকাইনেসিস হয়ে যাচ্ছে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়ে যাচ্ছে।